অর্থাৎ যখন যেই ক্ষমতায় যায় তখন সেই রাবণ হয়ে যায়। কোনো ক্ষেত্রে অন্তর্বর্তী ঠিকমতো কাজ করেনি। দেখুন, আদিব সাহেব যে বললেন যে সেই শেষ কথাটা দিয়ে আমি শুরু করি যে আওয়ামী লীগের আমলে যা সঠিক তা কিন্তু বিএনপির আমলে সঠিক নয়, এটা উনি বললেন। তো তার সাথে যুক্ত করা যায়, এটা ঠিক, একেবারে ঠিক কথা যে আমরা তো এই পরস্পর মুখোমুখি সংঘর্ষটা দেখে অভ্যস্ত। সাথে কিন্তু আরেকটি সত্য যুক্ত হয়েছে, অন্তর্বর্তীকালীন আমলেও তা সঠিক নয়। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি যা করবে, অন্তর্বর্তী যে সরকারটি ছিল সে নতুন একটি ধারণা যুক্ত করতে চাইল, এবং সেটাই হচ্ছে তারা জাতীয় ঐক্যমত তৈরি করলো, এবং সেটা কি করলো, 33টি রাজনৈতিক দল মিলে জাতীয় ঐক্যমত তৈরি করলো। এটা অন্তর্বর্তী সরকার চাইলো এবং এটাই তারা পাশ করে ফেললো। এই ম্যান্ডেট তাদের কে দিয়েছিল? কোনো ম্যান্ডেট ছিল? বলা হবে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট তো জনগণের আকাঙ্ক্ষাদের অন্তর্ভুক্তিমূলক সমাজ, সকলে অংশগ্রহণ করবে। সেখানে আপনি 33টি রাজনৈতিক দল কোন ভিত্তিতে আপনি জাতীয় ঐক্যমত বললেন? এবং আপনি দেখুন যে এখানে বলা হচ্ছে যে জুলাই সনদে বলা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য তৈরি করা হবে। শুনতে খুব ভালো লাগে, কিন্তু অন্তর্বর্তী সরকার সে কি প্র্যাকটিসটা করেছে? রাষ্ট্রপতির ডাক নাম ধরে যেভাবে গালিগালাজ করা হয়েছে, এটা তো অন্য কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে আমরা কোনোদিন শুনি নাই। তাহলে সেটা সরকারের কাছ থেকে এক ধরনের পৃষ্ঠপোষকতা পাওয়া গেছে যে এইভাবে একজন বয়স্ক মানুষকে আপনি তার কাজ নিয়ে আপনি সমালোচনা করেন, আপনি একদম ডাক নাম ধরে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে আপনি তখন কথা বলবেন। এবং প্রধান উপদেষ্টা কয়েকদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, কোনো রাষ্ট্রাচার কি তিনি মেনেছেন? তিনি বলছেন ক্ষমতার ভারসাম্য তিনি তৈরি করবেন না, তিনি কতখানি ক্ষমতার চর্চা করে গেছেন। অর্থাৎ যখন যেই ক্ষমতায় যায় তখন সেই রাবণ হয়ে যায়, এবং সেটাই আমরা দেখতে পেলাম যে এখানে আপনি দেখুন যে 180 ডিগ্রি বিএনপি সরে যাওয়া, ভাই বললেন যে নির্বাচনের পরে 180 ডিগ্রি সরে গেছে। তা কেন? আমরা তো নির্বাচনের ঠিক 15 দিন আগে বিএনপিকে দেখলাম মুক্তিযুদ্ধের পক্ষে একদম সগর্বে দাঁড়াতে। সুস্পষ্টভাবে তারেক রহমান বললেন যে এই দেশ বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী সকলের সমান মর্যাদা থাকবে এই দেশে। তাহলে এটি কি বার্তা দেয়? এবং সেই বার্তাটি সরাসরি জামায়াতের রাজনীতির বিরুদ্ধে। জামাত যে সাম্প্রদায়িক রাজনীতি করে, সেই সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যখন এনসিপি গিয়ে যুক্ত হয় তখন তো একটা বিভাজন আমরা দেখতে পেলাম। বিভাজনটা আপনারা বলতে পারেন যে বিএনপি জামাতের ঐক্য তো আমরা বহুদিন ধরে দেখে এসেছি, এটাও সত্য। যখন বিএনপি জামাতের ঐক্য থাকে তখন তো আওয়ামী লীগ থাকে মাঠে। আওয়ামী লীগ যখন নাই, একটা বিরাট শূন্যতা, কিন্তু এই শূন্যতার সময় অনেকটা প্রীতি ম্যাচের মতোই তো হয়ে গেল বিএনপি এবং জামাত জোটের এই যে ভোট যুদ্ধ। সেই প্রীতি ম্যাচে একটা পর্যায়ে কিন্তু যতখানি বাড়িয়ে নেওয়া যায়, স্বার্থও তো থাকে, সেই প্রীতি ম্যাচের স্বার্থেই কিন্তু আমরা দেখতে পেলাম যে 3 থেকে 7% যে ভোট জামাতের, সেটা 36%-এ পরিণত। অর্থাৎ এই জায়গায় সরকারি পৃষ্ঠপোষকতা যা ছিল, আমরা সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে জামায়াতের পক্ষে আসলে এবার যে ভোট ব্যাংকটা গিয়েছে সেটা আওয়ামী লীগ না থাকার ফলে একটা অংশ তো গেছেই। আওয়ামী লীগ না থাকার, আপনি যখন বড় একটা পার্টি থাকবে না, তার বিপুল উপস্থিতি তো সবসময় আমরা এই দেশের মুক্তিযুদ্ধে যে প্রধান রাজনৈতিক দল যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তাকেই আমরা বলছি যে, এবং তার নিশ্চয়ই সঙ্গত কিছু কারণও আছে, তাদের পক্ষ থেকে অনেক ধরনের নেতিবাচক আচরণ আছে, তাদের কোনো অনুতাপ আমরা দেখিনি, সেটা আলাদা প্রসঙ্গ, এবং সেই ক্ষেত্রে সরকার সেই প্রসঙ্গগুলোকে সামনে আনতে পারত। তা না করে একেবারে শুরুতেই কিন্তু যে না, যখন 32 নম্বর ভাঙা হচ্ছে, প্রধান উপদেষ্টা বলছেন যে তার মেয়েকে জিজ্ঞেস করেন কেন ভাঙেন। এটা কি কোনো সরকার প্রধানের উক্তি হতে পারে? এই বাড়িটির সাথে আমাদের জাতির ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছু স্মৃতি জড়িত, এটা কোনো ব্যক্তির বাড়ি আর নয়, এবং সেইটা এভাবে ভাঙচুর হয়ে যাবে এবং সেটা কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকবে। এইটা আমাদের প্রজন্মের সামনে, নতুন মানুষের সামনে, দেশের সামনে আসলে কি বার্তা দেয়? কি বিধ্বংসী বিভাজনের সংস্কৃতি আমাদের এইখানে। এবং সেটা কিন্তু আওয়ামী লীগও করেছে, যখন বেগম খালেদা জিয়াকে তার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হলো। অর্থাৎ এই যে একে অপরের ভাঙচুরের যে সংস্কৃতি, সেখানে কিন্তু অন্তর্বর্তীও ঢুকে গেল, এবং সেটা তো তাদের দরকার ছিল না। তারা তো কিছু কালের জন্য এসেছিল এবং কিছু সংস্কারের কথা তারা বলেছিল। তারা জাতীয় ঐক্যমত্য কমিশন করলো এবং 6টি সংস্কার কমিশনের কথা বললো, সেটা সংবিধান সংস্কার ছাড়া অন্য কোনো বিষয়ে তারা এক চুল পরিমাণ নড়ল না। আপনার নারী সংস্কারের কথা মনে আছে? নারী সংস্কার কমিশন কিন্তু হিমাগারে চলে গেল, একদিন পর সেখানে সোহরাওয়ার্দী উদ্যানে সাম্প্রদায়িক শক্তি সেখানে
খুব অশালীন আক্রমণ করলো। তো সেই কোনো ক্ষেত্রে অন্তর্বর্তী ঠিকমতো কাজ করেনি, বরং স্বাস্থ্য উপদেষ্টার নামে যাকে দেওয়া হলো গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি, সেই তার যে ন্যাক্কারজনক ভূমিকা, অদক্ষতা আমরা দেখলাম। আমাদের 194 জন শিশু নিহত টিকা না দেওয়ার কারণে। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাকে কে দিয়েছে এবং তার কি অভিজ্ঞতা ছিল? অর্থাৎ এই উপদেষ্টাবৃন্দ অনেকেই আমাদের যেভাবে পেরেছেন সেভাবে আমাদেরকে একটা খাদের কিনারে নিয়ে গেছেন, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের বিরোধী দল এবং সরকারি দল কেউই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত কাজ নিয়ে কোনো প্রশ্ন করছে না। সংসদে আমরা এই সমস্ত প্রশ্ন দেখছি না, আমরা সংসদে শুধু জুলাই সনদ নিয়ে কথা শুনছি, যেন মানুষের জীবনের চেয়েও জুলাই সনদ ক্ষমতার ভাগ বাটোয়ারা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে